আর দিদি দিদি জ্বলছেন নিজের জ্বালায়, আর এদিক থেকে দিদি দিদি করে চিৎকার। তো উনি তো চলে গেলেন, দাঁড়ালেন না। এখন প্রশ্ন যে কেন উনি মিডিয়ার মুখোমুখি হচ্ছেন না বা হলেন না। দর্শক, উনি আজকে একটা কর্মী সভা করেছেন। ওনার যে কেন্দ্র ভবানীপুর, সেই ভবানীপুরের চেতলাতে একটি মঞ্চ আছে, অহিন্দ্র মঞ্চ নামে, সেখানে একটি কর্মী সভা করেছেন। এই হচ্ছে ভিতরের ছবি। ওনার সঙ্গে ছিলেন ওনার ভাইপো অভিষেক ব্যানার্জিও। তো সেই কর্মী সভা করে যখন বের হচ্ছিলেন, তখন বাইরে দাঁড়িয়ে থাকা মিডিয়া কর্মীরা ওনাকে ডাকতে শুরু করেন দিদি দিদি বলে। কিন্তু উনি তো জাস্ট একবার লুকটা দিলেন, দেখবেন, জাস্ট একবার লুকটা দিলেন, তারপর চলে গেলেন। দেখবেন, একবার দেখে নেওয়া, যখনই দেখলেন যে মিডিয়ার লোকেরা সব ডাকছেন, চলে গেলেন। এখন প্রশ্ন দর্শক, যে কেন কিছু বললেন না? মমতা ব্যানার্জি বলবেন না, এটা তো হতে পারে না। উনি তো যেখানেই যান, মিডিয়া দেখলেই তো একটা বান্টু মাইক নিয়ে দাঁড়িয়ে পড়েন, আর পুলিশের লোকেরা দেখিয়ে একটা মাইক নিয়ে সবসময় ঘোরেন। তো মাইক এখানে সাজানো গোছানো বাগান কার্যত। তো সেখানে না দাঁড়িয়ে চলে গেলেন, কিছুই বললেন না, নমস্কার করতে করতে এগিয়ে গেলেন। এর রহস্য কী? দর্শক বলবেন আপনাদের যদি কিছু বলার থাকে এই নিয়ে। তবে দর্শক, আমি বলতে পারি যে ওনার মধ্যে না কনফিডেন্স যেটা, সেটা কিন্তু দিন দিন লোপ পাচ্ছে। এবং সেই জন্যে অনেক ক্ষেত্রে দেখবেন মিডিয়ার মুখোমুখি উনি হতে চাইছেন না। আর এটা এমন একটা বিষয়, এটা তো ভোটের ব্যাপার, আর এটা হচ্ছে ওনার কেন্দ্র ভবানীপুর, আর যে কেন্দ্রে ওনার বিরুদ্ধে লড়ছেন শুভেন্দু অধিকারী, যার কাছে উনি হেরেছেন নন্দীগ্রামে, যার কাছে উনি হেরেছেন, তিনি আবার কলকাতায় চলে এসছেন, ওনার কেন্দ্রে লড়তে এসছেন। তো এখন উনি কর্মী সভা করে যখন বের হচ্ছেন, নিশ্চয়ই মিডিয়ার লোকেরা শুভেন্দু অধিকারী সম্পর্কিত প্রশ্ন রাখতেনি। ফলে আমার মনে হয় সেটা খুবই ওনার কাছে অস্বস্তির হতো, হয়তো সেই জন্য পালিয়ে গেছেন। মানে শুভেন্দুর নাম উনি শুনবেন না, শুভেন্দু সম্পর্কিত কোনো প্রশ্ন উনি শুনবেন না, তাই হয়তো উনি পালিয়ে গেছেন। এটা একটা কারণ। আর একটা কারণ যদি বলেন যে উনি কি বলবেন, উনি কর্মী সভা করছেন হলের ভিতরে, তো বাইরে বেরিয়ে এসে কী বলবেন? দেখুন, উনি না বললেও ভিতরে কি বলেছেন না বলেছেন সেটা তো চাপা থাকবে না। এত কর্মী কেউ না কেউ তো বলে দেবেন বাইরে। মানে হয়তো মিডিয়ার সামনে মাইকে বলবেন না, হয়তো মানে সেটা হয়তো করবেন না, কিন্তু কি হয়েছে, কি বলা হয়েছে, এ তো পরিষ্কার, এতে খুবই ওপেন হয়ে যাবে। কারণ এত মানুষকে নিয়ে একটা বৈঠক হয়েছে, ফলে এটা চাপা থাকবে না যে উনি না বললে আর কেউ কিছু জানতে পারবে না, সেটা না। কিন্তু উনি কেন কিছু বললেন না? আরে বৈঠকে যা হয়েছে সেটা নাই বলতেন, কিন্তু আরও তো অনেক প্রশ্ন তো ছিল মিডিয়ার লোকেদের। তো উনি সেই সব বিষয়ে কেন সামনে দাঁড়ালেন না, কেন চলে গেলেন? এটা প্রশ্ন উঠবে না? তো সেই জন্যই বলছি যে আমার কোথাও মনে হচ্ছে যে ওনার মধ্যে একটা মানে কনফিডেন্সের অভাব মানে হয়ে যাচ্ছে। উনি হয়তো কোথাও চিন্তায় পড়ে গেছেন, চিন্তামগ্ন হয়ে গেছেন যে হাই কী হবে। শুভেন্দু নন্দীগ্রামে আমাকে হারিয়েছে, কিন্তু আমি তার ওখানে যাইনি, আমি তো এখানে প্রার্থী হচ্ছি, তো এখানে কেন আবার চলে এসছেন? ফলে এ নিয়ে হয়তো খুবই চিন্তামগ্ন হয়ে পড়েছেন। আর দেখুন, চিন্তামগ্ন হয়ে পড়েছেন হয়তো নাকি বলে আমরা হয়তো বলছি, কিন্তু আমার মনে হয় না আর হয়তো নাকি বলতে হবে বলে। উনি যেভাবে কর্মী সভা করছেন, যেভাবে মিটিং করছেন, এবং আমি শুনলাম ভিতরে যেসব কথা বলেছেন যে সকলকে সতর্ক থাকতে হবে, ভোট হয়ে যাওয়ার পরেই কেউ চলে যাবেন না, আমাদের হাতে আর কিছু নেই। মানে ওই যে জ্ঞানেশ কুমার মুখ্য নির্বাচন কমিশনার যেহেতু সব অফিসারদেরকে বদলি করে দিয়েছেন না, তো সেই জন্য বলেছেন আমাদের হাতে আর কিছু নেই, সব আপনাদেরকে নজর রাখতে হবে। আবার এটাও বলেছেন লোডশেডিং যেন না হয়। এই লোডশেডিং যে কাণ্ডটা, যেটা নন্দীগ্রামের ক্ষেত্রে উনি বলে থাকেন বারবার, বা ওনার লোকেরাও বলে থাকেন, এটাও কিন্তু খুবই রহস্যের। যদি সত্যি লোডশেডিং করে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে জিতে থাকেন, তাহলে উনি কেন মামলাটা ঠিক করে এগোলেন না? একবার মামলা করতে গিয়ে কলকাতা হাইকোর্টে তো 5 লাখ টাকা জরিমানা দিয়ে এসছেন, 5 লাখ টাকা। কিন্তু তারপরেও কেন সেই মামলাকে এগোলেন না অন্যভাবে? যদি উনি সত্যিই
জানেন যে লোডশেডিং করে শুভেন্দু অধিকারী ওনাকে হারিয়ে দিয়েছেন, তাহলে কেন সেই মামলাকে এগিয়ে নিয়ে গেলেন না? প্রশ্ন উঠবে না? তাহলে মামলাটা কেনই বা করেছিলেন? কেন করেছিলেন দর্শক, সেটা আমরা পরিষ্কার বুঝতে পারি। যেহেতু উনি হেরে গেছেন, কিছু একটা অজুহাত তো খাড়া করতে হবে যে আমাকে হারিয়ে দেওয়া হয়েছে, তো শুধু বললে তো হবে না, একটা মামলা কিছু করতে হবে। তো সেই জন্য নাম কাওয়াস্তে একটা মামলা করেছিলেন। তো সেই মামলা করতে গিয়ে আবারও বলছি, জরিমানা দিয়েছেন 5 লাখ টাকা, কিন্তু সেই মামলাকে নিয়ে এগোননি। তো তার মানে উনি যেটা বলছিলেন লোডশেডিং করে জেতা, বা ওনাদের লোকরা যারা বলে থাকেন, তার মানে সেটা ঠিকঠাক যুক্তি না। তা সত্ত্বেও বলেন নিজের হাতটাকে সাফাই দেওয়ার জন্য। তো এখানেও ওই কথা নাকি বলেছেন লোডশেডিং যাতে না হয়। আর কলকাতার বুকে লোডশেডিং কেন হতে যাবে? লোডশেডিং যাতে না হয়, আসলে ওই যে উনি যে হেরে গেছেন নন্দীগ্রামে, সেটা বলতে লজ্জা লাগছে। তো সেই জন্য লোডশেডিং কথাটা বললে তার মানে উনি হারেননি, ফলে এখানেও হারা চলবে না। এই জন্য কর্মীদের মনে একটা এনার্জি একটা দেওয়ার জন্য হয়তো ওই কথাটা শব্দ বন্ধ বা ওই ঘটনাটাকে উল্লেখ করা। তো যাই হোক, উনি এসব বলেছেন দর্শক। কিন্তু প্রশ্ন যে এসব করেও কিছু হবে? শুভেন্দু অধিকারী যেভাবে মানে নেমে পড়েছেন ভবানীপুরে, উনি পারবেন শুভেন্দু অধিকারীকে এখানে আটকাতে? আর উনি যদি সত্যিই মানে নিশ্চিত থাকতেন, তাহলে কি উনি এইভাবে সন্ধ্যাবেলায় বৈঠক ডাকতেন, কর্মী সভা একটি মঞ্চে? এত তাগিদ, এত উদ্যোগ কিসের জন্য? তার মানে উনি সত্যিই ভয় পাচ্ছেন। শুভেন্দু অধিকারী যেভাবে নেমেছেন, যেভাবে লড়ছেন, উনি কোথাও ভয় পাচ্ছেন যে মনে হচ্ছে এখানেও শুভেন্দু অধিকারী আমাকে হারিয়ে দেবেন। সেই জন্য দেখুন, আর শুভেন্দু অধিকারীকে দেখছেন উনি ভবানীপুরে একেবারে কাঁপাতে শুরু করে দিয়েছেন। এটা গত কালীঘাটে গিয়ে এইসব করে এসছেন। তো ওনার মধ্যে না কোথাও একটা ভয় কাজ করছে। কারণ তা না হলে কিন্তু এরকম, দেখুন নিজের কেন্দ্রে আগেও ভোট হয়েছে, নিজের কেন্দ্র নিয়ে এতটা উদ্বেগ উনি থাকেন না। নন্দীগ্রামে ছিলেন এই জন্য, কারণ শুভেন্দু অধিকারী ওখানে লড়ছিলেন বলে। কিন্তু অন্যান্য সময়ে নিজের কেন্দ্র নিয়ে অতটা ভাবেন না। এমনকি উপনির্বাচন যেটা হয়েছিল এখানে নন্দীগ্রাম থেকে হেরে আসার পরে, সেখানেও কিন্তু উনি অতটা উদ্বিগ্ন ছিলেন না। ওনার ভাইপোকে দিয়ে বেশি করে কাজটা করিয়েছিলেন। কিন্তু এবার যা দেখতে পাচ্ছি ওনাকে, যেন উনি সত্যি নিজেই বুঝিয়ে দিচ্ছেন যে উনি কতটা চিন্তামগ্ন, মানে এবারের লড়াইয়ের জন্য কতটা চিন্তামগ্ন। সেই জন্য দেখুন, উনি কোথাও এখনও বের হননি, কিন্তু নিজের কেন্দ্র নিয়ে কর্মী সভা, বৈঠক, এত সব প্ল্যানিং অমক তমক করছেন। এবং ববি হাকিমকে আরও অন্যদেরকে সব দায়িত্ব, সুব্রত বক্সিকে সব দায়িত্ব দেওয়া হয়েছে যেন এখানে ঠিকঠাক ভোটটা করানো হয়। আর অভিষেক আজকে বলে এসছেন যে কলকাতায় যত বিধানসভা কেন্দ্র আছে তার থেকে রেকর্ড ভোটে এখানে জিততে হবে, রেকর্ড তৈরি করতে হবে, এটা বলে এসছেন। রেকর্ড করতে হবে, এমনি তো ওখানে মাইনাস সিট, তারপরে এসআইআরে এত সব নাম বাদ গেছে, কিসের রেকর্ড? আসলে ভোকাল টনিক মানে একটু চাঙ্গা করে রাখার জন্য হয়তো অভিষেক বলে এসছেন। তো যাই হোক দর্শক, ওনারা তো বলবেন, চেষ্টা তো ওনারা করবেন না, কারণ যেহেতু লড়াই, চেষ্টা তো করতেই হবে। কিন্তু চেষ্টা করলেও ওনাদের যে অঙ্গভঙ্গি এবং যা সব দেখতে পাচ্ছি অভিব্যক্তি, তাতে এটুকু পরিষ্কার যে চিন্তায় পড়ে গেছেন, ভীষণই চিন্তায় পড়ে গেছেন। আর দর্শক, আমি যেটা বলে আসছিলাম যে শুভেন্দুকে ওখানে প্রার্থী করার পেছনে বিজেপির একটা কৌশল আছে, যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে শুভেন্দু অধিকারীকে লাগিয়ে দাও লড়াইটা, মানে প্রার্থী করে দাও, দেখবেন ভোটের রেজাল্ট যাই হোক মমতা ব্যানার্জি গ্যারেজ হয়ে যাবেন। উনি নিজের কেন্দ্র নিয়ে দেখবেন মানে উদ্বিগ্ন থাকবেন, বা নিজেকে ওখানে বেশি করে আটকে রাখার চেষ্টা করবেন। কারণ জিততে হবে না, একবার তো হেরে গেছেন শুভেন্দু অধিকারীর কাছে, আবার যদি হেরে যায় তো মুশকিল হয়ে যাবে। ফলে উনি দেখবেন ওখানে এনগেজ থাকবেন, বিজি থাকবেন, আর ওটাই হচ্ছে দলের জন্য লাভ। মমতা ব্যানার্জি ভবানীপুরে এনগেজ থাকুন, বিজি থাকুন, বা ওনার ভোট নিয়ে ওনার ভাইপো থেকে শুরু করে সবাই করে থাকুন, তাহলে আমরা ওদিকটা খেলে দেবো। এটা হচ্ছে কৌশল বিজেপির। সেই জন্য শুভেন্দুকে দুটি জায়গায় প্রার্থী করা হয়েছে, একটা হচ্ছে নন্দীগ্রাম ওনার যে কেন্দ্র, আর একটা হচ্ছে কলকাতা ভবানীপুর। যে শুভেন্দুকে নামিয়ে দাও, শুভেন্দু লড়াকু ছেলে একেবারে ব্যতিব্যস্ত করে মারবেন। তো সেটাই কিন্তু দেখতে পাচ্ছি। জাস্ট 2 দিন নেমেছেন ভবানীপুরে, মমতা ব্যানার্জির ঘুম কার্যত হারাম হয়ে গেছে। হয়তো ভাবতে পারেননি, মানে যখন ঘোষণা হয়েছিল তারপরও একদিন মুখোমুখি হয়েছিলেন মিডিয়ার, তো তখন ওনাকে প্রশ্ন করা হলে উনি তো একবারে হাসি মুখে মানে কেমন একটা ভঙ্গি দিয়ে এড়িয়ে চলে গেছিলেন। কিন্তু 2 দিন ভবানীপুরে নামতেই যা ভবানীপুরের সাড়া, সেখান থেকে হয়তো উনি আরও ভয় পেয়ে গেছেন। কালকে দেখেছেন ঈদের মঞ্চে উনি গিয়ে কত কী করলেন। আর আমি গতকাল যখন শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলছিলাম, আমি কিন্তু ওনাকে বলেছিলাম যে দেখবেন উনি ঈদের মঞ্চে হয়তো গেছেন আজকে, এরপর দেখবেন মন্দিরে ঘুরছেন। কারণ ওদিকটা শুধু থাকলে তো ভোটটা তো অতি সব হয়ে যাবে না, হিন্দু ভোট দরকার, দেখবেন এরপর মন্দিরে ঘুরবেন। তো আমি দেখলাম, আমি দুপুরে কথা বলছিলাম, দুপুরে না সকালের দিকে কথা বলছিলাম শুভেন্দু অধিকারীর সঙ্গে, আমি দেখলাম সন্ধ্যার দিকেই নাকি ওখানে কোন মন্দিরে গেছিলেন মমতা ব্যানার্জি।
আর আমি দর্শক আপনাদেরকে এটাও বলে দিতে পারি যে এরপর দেখবেন ভবানীপুর এলাকাতে যত মন্দির আছে দেখবেন সব ঘুরবেন উনি মন্দির মসজিদ এসব ঘুরে ঘুরে ভোটটাকে আদায় করার চেষ্টা করেন, উন্নয়ন বলে কিছু করেন না। তো এই হচ্ছে ব্যাপার। এখন শুভেন্দুর সঙ্গে পাঙ্গা নিতে গিয়ে এখন বেশ ফাঁপড়ে, মানে পাঙ্গা বলতে কি, মানে উনি ভাবতে পারেননি যে উনি এখানে চলে আসবেন। উনি নিজের ইচ্ছাতে নিতে যাননি, শুভেন্দু অধিকারী নিজের ইচ্ছাতে চলে আসছেন লড়তে। উনি হয়তো ভাবেননি যে সত্যি মানে ওখান থেকে শুভেন্দু অধিকারী চলে আসবেন বলে। এটা সত্যিই খুবই চ্যালেঞ্জিং ব্যাপার। নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুর, সেখান থেকে ভবানীপুরে চলে এসছেন শুভেন্দু অধিকারী। আবার বলছি দলের একটা কৌশল আছে, সেটাকে উনি গুরুত্ব দিয়েছেন, এটুকু পরিষ্কার। তো যাই হোক, উনি আসাতে মমতা ব্যানার্জি খুব ফাঁপড়ে পড়ে গেছেন, এটা বলতে কোনো দ্বিধা নেই। আর সমীক্ষক যারা আছেন তারা দেখছি অনেকে বলছেন যে ভবানীপুরেও মমতা ব্যানার্জিকে হারিয়ে দেবেন শুভেন্দু অধিকারী। আর যদি ওটা হয়ে যায়, বুঝতে পারছেন শুভেন্দু অধিকারীর পলিটিক্যাল গ্রাফটা কোন লেভেলে উঠে যাবে, বুঝতে পারছেন। দর্শক বলবেন মমতা ব্যানার্জি কেন এরকম এত উদ্বিগ্ন হয়ে পড়ছেন, কেন বা মিডিয়ার মুখোমুখি হচ্ছেন না? যিনি মিডিয়া দেখলেই দাঁড়িয়ে কথা বলেন, কেন পালিয়ে যাচ্ছেন, কিসের জন্য, কিসের ভয়? অবশ্যই দর্শক বলবেন, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।